নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আমরা আজকে 29শে জুন 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করতে চলে এসেছি। কালকে আমরা 30শে জুন করব, সো আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলবো জুন, যেটা আমরা অনেক দিন পিছিয়ে ছিলাম। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, when was ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেটেড? 29শে জুন আমরা প্রত্যেক বছর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করি, অবজার্ভ করি এবং আমাদের ভারতবর্ষে সোশিও ইকোনমিক প্ল্যানিং, পলিসি মেকিং এর ক্ষেত্রে এবং ডেইলি লাইফে আমাদের স্ট্যাটিস্টিশিয়ানদের যে অবদান সেই অবদানকে কুর্নিশ জানানোর জন্যই আমরা দিনটার অবজারভেন্স করি। আর একটা কারণ কেন 29শে জুন, কারণ এই দিন ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া প্রশান্ত চন্দ্র মহলনবিশের কিন্তু জন্মবার্ষিকী। সেই কারণে এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে অ্যাজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। প্রথমবারের জন্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে আমরা অবজার্ভ করেছিলাম 29শে জুন 2007 সাল। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে প্রত্যেক বছর অবজার্ভ করা হয় অন 20th অক্টোবর, 20শে অক্টোবর। এই বছর 2024 সালে দিনটার থিম হচ্ছে ইউজিং অফ ডেটা ফর ডিসিশন মেকিং। নেক্সট একটু প্রশান্ত চন্দ্র মহলনবিশের সম্পর্কে একটু যদি আলোচনা করি। উনি 1893 সালের 29শে জুন আমরা কলকাতায় এনার জন্ম। এই কারণেই কিন্তু 29শে জুনটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে অবজার্ভড হয়। উনি ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট গঠন করেছিলেন। এটা একটু কেটে দাও। এছাড়া উনি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন গঠন করেছিলেন 1950-এ। ইন্ডিয়ার সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 61, যেখানে মেনলি হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল ইকোনমিক ডেভেলপমেন্টের মডেলে, এবং সেই মডেলটা প্রিপেয়ার করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ভারতের যে সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মভূষণ বিভূষণ, তিনি 1968 সালে উনি পদ্মবিভূষণ পেয়েছেন। অনেক ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স নামে কিন্তু উনি বহু পরিচিত। Who was given the status of Navaratna Company in June 2024? Mazgaon Dock Shipbuilders Limited. ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস এর তরফ থেকে নবরত্ন স্ট্যাটাস দেওয়া হলো মাঝগাঁও ডক শিপবিল্ডার্স কে। এটা বর্তমানে ভারতবর্ষের কি বলবো 21তম পিএসইউ হলো যারা কিনা নবরত্ন স্ট্যাটাস পেল। নবরত্ন হওয়ার ফলে মাঝগাঁও ড্যাক যেটা সুবিধাগুলো পাবে, যে এখন অবধি 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট অবধি কিন্তু কোনো অ্যাপ্রুভাল ওনাদের লাগবে না। এছাড়াও ফ্রিডম আছে এনাদের টু ইনভেস্ট আপ টু 30% অফ দেয়ার টোটাল অ্যাসেটস উইদিন আ ইয়ার, প্রোভাইডেড যাতে এটা 1000 কোটির মধ্যেই থাকে। মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। 1934 সালে এর গঠন হয়েছিল এবং বর্তমানে সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন সঞ্জীব সিংঘল। নবরত্ন কোম্পানি হলে কি কি হতে হলে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ হতে হয়? অবশ্যই টু বিকাম আ নবরত্ন কোম্পানি পিএসইউ মাস্ট ফার্স্ট বি আ মিনি রত্না ক্যাটাগরি 1 কোম্পানি, ঠিক আছে? অ্যাডিশনালি the company must register a net profit of rupees 5000 crore for 3 consecutive years. পরপর 3 বছর ধরে নেট প্রফিট 5000 কোটি হতে হবে, and maintain an average annual average turnover মেনটেন করতে হবে 25000 কোটি টাকা 3 বছর পর পর। এছাড়াও its average annual net worth 15000 কোটি টাকার উপর হতে হবে পর পর 3 বছর। বর্তমানে দাঁড়িয়ে টোটাল ভারতবর্ষে 21টা নবরত্ন কোম্পানি আছে। Which company recently got the Mini Ratna Category 1 status? Central Electronics Limited, CEL. এরা রিসেন্টলি একটি পিএসইউ ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আন্ডার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসেন্টলি স্ট্যাটাস পেল মিনি রত্না ক্যাটাগরি 1 কোম্পানির। এটি নিউ দিল্লি বেস্ট একটি কোম্পানি। 1974 এর গঠন। সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন চেতন প্রকাশ জৈন। বর্তমানে দাঁড়িয়ে টোটাল 55টা মিনি রত্ন ক্যাটাগরি 1 কোম্পানি ভারতে আছে।
Where was the South India's first and largest leopard safari inaugurated? Important প্রশ্ন। দক্ষিণ ভারতের প্রথম এবং ভারতের সবচেয়ে বড় লিওপার্ড বা চিতা সাফারি কোথায় শুরু করা হলো? সেটা হচ্ছে কর্ণাটকাতে শুরু করা হলো। কর্ণাটকার কোথায়? ঘাট্টা বায়োলজিক্যাল পার্ক, যেটা কর্ণাটকার বেঙ্গালুরুতে অবস্থিত। প্রায় 20 হেক্টর জায়গাতে 4.5 কোটি টাকা খরচা করে কিন্তু এই লার্জেস্ট লিওপার্ড সাফারি ওপেন করা হচ্ছে। আর কিছু সাফারি রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, সামনেই তোমাদের মেন এক্সাম আছে, তো সাফারি রিলেটেড কিছু এক্সাম। ভারতের কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ হচ্ছে লাদাখ। কান্ট্রির প্রথম ডার্ক স্কাই পার্ক হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এগুলো আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে বিগত দিনের ক্লাসগুলোয় পড়েছি। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে যেটি অবস্থিত সেটা হচ্ছে কান্ট্রির লার্জেস্ট ন্যাশনাল পার্ক। কান্ট্রির স্মলেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে সাউথ বাটন ন্যাশনাল পার্ক, যেটি আন্দামান আর নিকোবরে অবস্থিত। কান্ট্রির প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত। As per Global Livability Index 2022-24, which is world most livable city, থাকার জন্য সবথেকে ভালো শহর কোনটি? তো অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে অ্যাজ পার গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স সবথেকে ভালো থাকার জায়গা পৃথিবীর মধ্যে। এই যে ইন্ডেক্সটা সেটা পাবলিশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এটা বেসিক্যালি একটি রিসার্চ আর অ্যানালিসিস ডিভিশন অফ ইকোনমিস্ট গ্রুপ, দ্য সিস্টার কোম্পানি অফ দ্য ইকোনমিস্ট নিউজপেপার। এর হেডকোয়ার্টার লন্ডন ইউকেতে অবস্থিত। 1946 সালে কিন্তু এর গঠন। রিসেন্টলি এই ইন্ডেক্স অনুযায়ী দেখা গেছে যে অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে থাকার জন্য সবথেকে বেস্ট শহর ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং পরপর 3 বছর কিন্তু ভিয়েনা বেস্ট শহর হলো থাকার জন্য। সেকেন্ড পজিশনে যেটি আছে সেটা হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন, আর থার্ড পজিশনে যেটি আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক। খুব খেদের সাথে বলতে হচ্ছে যে টপ 10 লিভেবিলিটি ইন্ডেক্সে যে টপ 10 সিটি তার মধ্যে ভারতের কোনো শহর কিন্তু নেই। এই যে ইআইইউ বা ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট টোটাল 173টা সিটিকে র্যাঙ্কিং মানে কনসিডার করেছে। এই র্যাঙ্কিং এর জন্য কি কি দেখেছে, যে কত সুখে, হাউ কমফোর্টেবল এই সিটিগুলো থাকার জন্য, কত কমফোর্টেবলি এই সিটিগুলোতে থাকা যায়। টোটাল 30টা ইন্ডিকেটরের উপর বেস করে, যেই 30টা ইন্ডিকেটর 5টা ক্যাটাগরিতে বিভক্ত, তার উপর বেস করে এই র্যাঙ্কিংটা করা হয়েছে। 5টা ক্যাটাগরি হচ্ছে স্টেবিলিটি, হেলথ কেয়ার, কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই 5টা ক্যাটাগরির উপর বেস করে কিন্তু এই ইন্ডেক্সিংটা করা হয়েছে। Who is appointed as brand endorser by Bank of Baroda? সুমিত নাগাল, যিনি কিনা একজন রাইজিং ইন্ডিয়ান টেনিস প্লেয়ার, ওনাকে রিসেন্টলি ব্যাংক অফ বরোদার তরফ থেকে ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে সিলেক্ট করা হয়েছে, যেটা কিনা মানে কোথাও না কোথাও ব্যাংক অফ বরোদার যে কমিটমেন্ট টুয়ার্ডস সাপোর্টিং দ্য ইয়াং ট্যালেন্টস অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, সেটারই একটা উৎকৃষ্ট নিদর্শন কিন্তু আমরা এই ব্র্যান্ড এন্ডোর্সার সিলেকশনের মাধ্যমে দেখতে পেলাম। When is ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে 2024 অবজার্ভ? 28শে জুন আমরা প্রত্যেক বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে অবজার্ভ করে থাকি, কারণ মানুষের মধ্যে ইম্পর্টেন্স অফ ইন্স্যুরেন্স বোঝানোর জন্য। ইন্স্যুরেন্স যেটা কিনা বেসিক্যালি একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট, যেটা কিনা প্রোটেক্ট করে ইন্ডিভিজুয়ালকে, ফ্যামিলিকে, বিজনেসকে ফিনান্সিয়াল রিস্ক থেকে। ভারতবর্ষে ইন্স্যুরেন্সের যে ইভলিউশন সেটা নিয়ে একটা ছোট্ট 3-4 লাইনের জিনিস আমি রেডি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে ইভলিউশন অফ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া, কিভাবে ভারতবর্ষে ইন্স্যুরেন্সের বিবর্তন হলো। এই যে ইন্স্যুরেন্স, সেটা প্রথম ইন্স্যুরেন্সের এস্টাবলিশমেন্ট হয়েছিল ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠনের মাধ্যমে, যেটা 1818 সালে তৎকালীন ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটাতে কিন্তু ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠিত হয়েছিল। 1914 সালে, প্রায় 100 বছর পর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম কিন্তু
পাবলিশ করা শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানি রিটার্ন। তারপরে ভারতের ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 1912, যেটা কিনা প্রথমবারের জন্য ভারতবর্ষের তরফ থেকে কোনো স্ট্যাটিউটারি মেজার নেওয়া হলো ইন দা সেক্টর অফ ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে ইন্ডিয়ান লাইফ অ্যাসুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 1912। তারপরে 1956 সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC প্রথম এস্টাবলিশড হলো, যেটা কিনা ওই সময় প্রায় 245টা প্রচলিত ইন্স্যুরারকে অ্যাবজর্ব করে নিল। LIC গঠনের মাধ্যমে ইন্স্যুরেন্স সেক্টরটাকে ভারতবর্ষে ন্যাশনালাইজড করা হলো। LIC গঠিত হয়েছিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট অফ 1956 এর মাধ্যমে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বর্তমানে ভারতবর্ষে ইন্স্যুরেন্স সেক্টরটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এটি একটি রেগুলেটরি বডি। It is tasked with regulating and licensing the insurance and reinsurance industries in India. এটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট 1999 এর মাধ্যমে স্ট্যাটুটরি বডিটির গঠন। হেডকোয়ার্টার তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। 1999 সালে এর গঠন হয়েছিল এবং চেয়ারপারসন আছেন বর্তমানে দেবাশিস পান্ডা। Who will represent India at the SCO Summit 2024 in July 2024? জুলাই 2024-এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সামিটটি হতে চলেছে সেটাতে ভারতবর্ষকে অবভিয়াসলি খুব ইজি প্রশ্ন রিপ্রেজেন্ট করবেন আমাদের বর্তমানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর। এই 2024-এর SCO সামিটটা কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত হবে 3rd to 4th জুলাই, মানে অলরেডি এখন অনুষ্ঠিত হয়ে গেছে। ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে ভারতের ফরেন মিনিস্টার শ্রী এস জয়শঙ্কর। SCO 2001 সালে SCOর গঠন। বেসিক্যালি এটা হচ্ছে ইউরেশিয়ান পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি অ্যালায়েন্স। হেডকোয়ার্টার SCOর কিন্তু বেজিং এ অবস্থিত। ইউরেশিয়ান বললাম মানে ইউরোপ আর এশিয়ার দেশ নিয়ে এর গঠন। 9 জন মেম্বার চায়না, ইন্ডিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চাইনিজ অ্যান্ড রাশিয়ান। সেক্রেটারি জেনারেল আছেন জ্যাং মিন। At which place will Uttar Pradesh first bioplastic park be established? Not a very important প্রশ্ন, কিন্তু এই বায়োপ্লাস্টিক বিষয় একটু বলার জন্য আমি এই কোয়েশ্চেনটা রেখেছি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে উত্তরপ্রদেশের প্রথম বায়োপ্লাস্টিক পার্ক তৈরি হতে চলেছে। বায়োপ্লাস্টিক জিনিসটা কি? বেসিক্যালি বায়োলজিক্যাল প্রোডাক্ট থেকে প্লাস্টিকের মতো জিনিস তৈরি করা ইজ বায়োপ্লাস্টিক। বায়োপ্লাস্টিক বেসিক্যালি একটা ডিগ্রেডেবল মেটেরিয়াল যেটা কিনা রিনিউয়েবল সোর্স, যেমন সানফ্লাওয়ার, মেজ, বিটরুট দিয়ে তৈরি হয়। ন্যাচারাল পলিমার্স দিয়ে তৈরি হয়, এগ্রিকালচারাল ক্রপ থেকে যেগুলো পাওয়া যায়। বায়োপ্লাস্টিক যেটা কিনা কখনো ধ্বংস করা যায় না, সেই তুলনায় এটা বায়োডিগ্রেডেবল। আর এই যে বায়োপ্লাস্টিক পার্ক সেটা বেসিক্যালি বায়োপ্লাস্টিক উইথ রিপ্লেস পেট্রোলিয়াম বেসড প্লাস্টিক প্রোডাক্টস, যেটা কিনা আমাদের পরিবেশের পক্ষে খুবই বেশি ক্ষতিকারক। পার্ক রিলেটেড যদি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স আমরা গুলো দেখি যেগুলো আমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কেরালার কোচিতে তৈরি হয়েছিল। ইন্ডিয়ার প্রথম জিওলজিক্যাল পার্ক তৈরি হবে মধ্যপ্রদেশের জবলপুরে। ভারতবর্ষের প্রথম AI অ্যান্ড রোবোটিক টেকনোলজি পার্ক সেট আপ হয়েছে বেঙ্গালুরুতে। ভারতবর্ষের প্রথম ফুললি ওমেন ওন্ড FLO ইন্ডাস্ট্রিয়াল পার্ক হায়দ্রাবাদে তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রথম ওয়েস্ট ইকো পার্ক তৈরি হয়েছে দিল্লিতে। ভারতবর্ষের প্রথম জেন্ডার পার্ক কিন্তু তৈরি হয়েছে কেরালার কোজিকোড়ে। ভারতবর্ষের প্রথম নাইট সাফারি পার্ক তৈরি করা হবে লখনৌতে। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক টু বি ইকুইপড উইথ স্যাটেলাইট ফোনস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে কেরালাতে। এবং ভারতের প্রথম বেদিক থিম পার্ক তৈরি হয়েছে উত্তরপ্রদেশে, যার নাম হচ্ছে বেদাবন পার্ক। ঠিক আছে। Who has been appointed as the Foreign Secretary of India? very important প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের ফরেন সেক্রেটারি হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? বিক্রম মিস্ত্রি, যিনি অলরেডি সার্ভ করেছেন US এবং চায়নাতে। ওনাকে রিসেন্টলি ভারতবর্ষের
ফরেন সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। 1989 ব্যাচের IFS অফিসার উনি। অলরেডি উনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে সার্ভ করছিলেন। উনি এক্স ফরেন সেক্রেটারি বিনয় কোয়াত্রাকে কিন্তু রিপ্লেস করতে চলেছেন। Who has been awarded the 12th বিশ্ব হিন্দু সম্মান? ডক্টর উষা ঠাকুর। হিন্দি সংবাদ প্রোগ্রাম একটা অর্গানাইজ করা হয়েছিল ইন্ডিয়ান এম্বাসির তরফ থেকে নেপালে, এবং সেখানে ডক্টর উষা ঠাকুরকে কিন্তু 12তম বিশ্ব হিন্দু সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে। ইনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন ফর হার কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিন্দি লিটারেচার। হিন্দি সাহিত্যের ডেভেলপমেন্টের জন্য ইনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। ইনি প্রায় 40টারও বেশি লিটারেচারকে হিন্দি এবং নেপালিতে ট্রান্সলেট করেছেন। প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ভারতীয় সরকারের তরফ থেকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক বছর এই হিন্দি বিশ্ব হিন্দি সম্মান দেওয়া হয়ে থাকে। এবং 12তম যে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স, এটা একটা অ্যাডেড ইনফরমেশন, 12তম ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স কিন্তু 2023-এ ফিজিতে অনুষ্ঠিত হতে চলেছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ আ 7-member হাই লেভেল কমিটি ওয়াজ ফর্মড to bring transparency in NTA examinations? কমেন্ট সেকশনে তোমরা উত্তর জানিও। আজকের জন্য এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে জুনের লাস্ট দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিয়ে, তারপরে আমরা জুলাইতে চলে আসবো। থ্যাঙ্কস টু অল, ভালো থেকো।